তো আমাদের আজকে পঞ্চম লেকচার। আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার শুকর আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সুন্দরভাবে ক্লাস করতে পারছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ এই করোনা প্যান্ডেমিক কোভিড-19 সিচুয়েশনেও আমাদের সবাইকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। ঠিক আছে? যাই হোক, আমরা আজকে পঞ্চম লেকচারে চলে যাব। চ্যাপ্টার 2 কনজিউমার এন্ড প্রোডিউসার ইকুইলিব্রিয়াম এ চলে যাব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। যে বইগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে নাম্বার 1 রণজিৎ স্যারের বই, রণজিৎ কুমার নাথ, হাসান বুক হাউস অর্থনৈতিক প্রশ্নপত্র। নাম্বার 2 আক্তারুল ইসলাম স্যারের বই, ইবনাস সিউস গ্রেগরি, মোহাম্মদ হুমায়ুন কবির অর্থনৈতিক পর্ব, এঞ্জেল পাবলিকেশনের। তো নিচের ছবিগুলো আমরা একটু খেয়াল করি এবং একটু দেখার চেষ্টা করি নিচের ছবিগুলোতে কি দেখাচ্ছে। হ্যাঁ, আলুর দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে। আলুর দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখছি, আলুর দাম বৃদ্ধি পেয়েছে, প্রাইস লেভেল বেড়ে গেছে 20 থেকে 40 টাকা। আরেকটা দেখছি বাম সাইডে যে ভোক্তার আয় বৃদ্ধি পাচ্ছে। এখানে কিছু ডলার দিয়ে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে ডলারের পরিমাণ বাড়ছে বা টাকার পরিমাণ বাড়ছে। আরেকটা দেখছি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানেটা কি, তাদের আমরা কি বুঝছি? খেয়াল করি, মানুষের যদি আয় বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমার কি জিনিসপত্র দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে বা ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে। জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হয়, মানুষের চাহিদা বৃদ্ধি পায়। তো আজকে যে টপিকসটা, এই ছবিগুলো থেকে আমরা কি বুঝাচ্ছি কি বুঝতে পারছি, একটা হচ্ছে প্রাইস লেভেল বেড়ে গেছে, সেকেন্ড হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে, থার্ড হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এগুলো সবগুলোই হচ্ছে চাহিদার সাথে সম্পর্কিত। এই সবগুলো হচ্ছে চাহিদা বৃদ্ধি জনিত ফ্যাক্ট। সো আজকে আমাদের আলোচ্য বিষয় চাহিদা হ্রাস বৃদ্ধি এবং সংকোচন প্রসারণ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস চাহিদা হ্রাস বৃদ্ধি এবং সংকোচন প্রসারণ। ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, সবাই তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশন, যেহেতু দুইটা সেকশন একসাথে আমাকে কন্ডাক্ট করতে হচ্ছে, বিজনেস স্টাডিজ সেকশন আই এবং জে। তো প্রত্যেকেই তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা কি করবে দিয়ে দিবে। ঠিক আছে? প্রত্যেকেই তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা দিয়ে দিবে। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে তোমাদের? একটু আমার সাথে শেয়ার করো তো। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি, সংকোচন প্রসারণ। আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। শিখন ফর আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো বা কি কি ব্যাখ্যা করতে পারবো বা কি কি জানতে পারবো। নাম্বার 1, চাহিদা সংকোচন এবং প্রসারণের পরিপূর্ণ ধারণা চিত্র সহ আমরা জানতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 2, চাহিদা হ্রাস যে বৃদ্ধি এর ধারণা
আমরা জানতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। এছাড়া গাণিতিক অর্থনীতির কিছু মৌলিক ধারণা আছে। চলক কাকে বলে, নির্ভুল কাকে বলে, স্বাধীন চলক কি, অধীন চলক কি, প্যারামিটার কাকে বলে, ঠিক আছে? তো এই সমস্ত গাণিতিক অর্থনীতির যে গ্রাফ আছে সেটা সম্পর্কে একটু দেখবো। স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটু দেখবো। ঠিক আছে? এই জিনিসগুলো সম্পর্কে প্রপারলি আমাদের ধারণা অবশ্যই ক্লাস 9 এর আমাদের জিওমেট্রি বা জ্যামিতি একটা চ্যাপ্টার ছিল স্থানাঙ্ক ব্যবস্থা সবাই পড়ে আসছি। সো এখানে কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা মৌলিক ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। আরেকটা হচ্ছে রেখার ঢাল। ঢাল বলতে কি বুঝো সেটা আমরা জানতে পারব। ঠিক আছে? সো আমরা চলে আসি চাহিদার সংকোচন ও প্রসারণ। চাহিদার সংকোচন বা প্রসারণ কাকে বলে? একটু খেয়াল করি আমরা যে জিনিসটা গুলা কোন দ্রব্যের চাহিদা অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র আলোচ্য দ্রব্যের নিজ দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার সংকোচন এবং প্রসারণ বলা হয়। কি বলেছে? কোন দ্রব্যের চাহিদা অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র আলোচ্য দ্রব্যের নিজ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন চাহিদার সংকোচন ও প্রসারণ বলা হয়। একটু খেয়াল করি এখানে বলেছি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে একে চাহিদা সংকোচন বলা হয়। আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বাড়ে তাকে চাহিদার প্রসারণ বলা হয়। ঠিক আছে? এখানে লক্ষণীয় যে চাহিদার সংকোচন প্রসারণ ব্যাখ্যায় বিবেচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। একটু খেয়াল করো তোমরা সবাই এখানে দুটো জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে। দাম বাড়লে চাহিদা কমে। সংকোচন মানে কি? সংকোচন মানে সংকুচিত হয়ে ছোট হয়ে আসা। আর প্রসারণ মানে কি? বড় হয়ে যায়। সো দাম কমলে চাহিদা বাড়ে, এটা হবে প্রসারণ। আর দাম বাড়লে চাহিদা কমে, এটা হবে সংকোচন। এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলো মিলবে আমরা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করব। একটু খেয়াল করো ডান সাইডের চিত্রটা দেখো। দেখো ভূমি অক্ষে কি দেখাচ্ছে? চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। ধরে নিলাম এই একটা বিন্দু যেখানে দাম হচ্ছে 10 টাকা, চাহিদার পরিমাণ হলো 30 একক। ঠিক আছে? একটু খেয়াল করো, একটু খেয়াল করো। বি বিন্দুর সাপেক্ষে কি হলো? বি বিন্দুর সাপেক্ষে দাম 10 থেকে 15 টাকা দাম বেড়ে গেল, চাহিদা পরিমাণ কমে 30 থেকে 20 এ আসলো। তো দাম বাড়লে চাহিদা কমে। ল অফ ডিমান্ড অনুযায়ী বা চাহিদা বিধি অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে এই যে আগে ছিল এই বিন্দুতে এখন যাচ্ছে কোন বিন্দুতে? বি বিন্দুতে। সেক্ষেত্রে কি হচ্ছে? দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণটা কমে আসছে। এই যে দেখো দামটা বেড়ে গেল, চাহিদার পরিমাণ কমে আসলো। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আসলে হবে সংকোচন। দেখো তো এই যে এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে সেটা হবে কি তোমার সংকোচন। সেটা হবে চাহিদা সংকোচন। ক্লিয়ার? ঠিক একই ভাবে তুমি দেখো দাম 10 টাকা থেকে কমে 10 টাকা থেকে কমে সি বিন্দুর সাপেক্ষে আমার চাহিদা বেড়ে হলো 40 টাকা। সো সি বিন্দুর সাপেক্ষে চাহিদা হলো কত? 40 টাকা। সরি 40 একক। তাহলে দাম কমার ফলে চাহিদা বেড়ে গেল। দামটা কমে গেল। দাম কমার ফলে এই যে চাহিদাটা বেড়ে গেল। বাড়লে প্রসারণ, কমলে সংকোচন। কিসের কমা বাড়া? দাম বৃদ্ধির ফলে যদি চাহিদা কমে যায় তাহলে এটা হবে সংকোচন। দাম কমার ফলে চাহিদা যদি বেড়ে যায় তাহলে সেটা হলো প্রসারণ। চাহিদা কমলে চাহিদার সংকোচন, চাহিদা বাড়লে চাহিদার প্রসারণ। একটু খেয়াল করো দেখো তাহলে এর থেকে আগে দাম 10 টাকা ছিল, চাহিদার পরিমাণ ছিল হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে 30 একক, দাম কমে 5 টাকায় আসলো। সি বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ বেড়ে আসলো 40 এককে। তাহলে সেক্ষেত্রে দামটা কি হলো? সরি চাহিদার পরিমাণ বেড়ে গেল। এই বাড়াটাকে কি বলা হচ্ছে? চাহিদার প্রসারণ। তো চাহিদা কমলে সংকোচন, চাহিদা বাড়লে প্রসারণ। দেখো যে একটা সূচি দিয়ে আমরা দেখাচ্ছি দাম 5 টাকা, চাহিদার পরিমাণ 40 একক।
40 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 30 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত দাম পরিমাণ হলো 15 টাকা, চাহিদার হচ্ছে পরিমাণ হচ্ছে 20 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন এবং প্রসারণের সূচি চিত্র। এখন চিত্রের ব্যাখ্যাও একইভাবে আমরা দেখো সাংকেতিকভাবে একটা জিনিস দিয়েছি। দাম বাড়লো, কিউডি কোয়ান্টিটি ডিমান্ডেড মানে চাহিদার পরিমাণ কমলে সি বিন্দু থেকে এ বিন্দু থেকে বি তে গেল, তাহলে সেক্ষেত্রে হলো সংকোচন। বিষয়টা যদি আরো ক্লিয়ার হতে চাই, দেখো প্রথমে ধরে নিচ্ছি দাম P2 এই যে সি বিন্দুতে আছে, দাম বেড়ে 10 আবার 15 তে গেল, তাহলে সেক্ষেত্রে চাহিদার পরিমাণ এখান থেকে কমে 30 তে আসবে, 30 থেকে কমে 20 তে আসবে। মানে সি এর থেকে পয়েন্টে যাবে কোন পয়েন্টে? এ বিন্দুতে। এ এর থেকে যাবে কোন পয়েন্টে? বি বিন্দুতে। মানে কমে যাচ্ছে। চাহিদার পরিমাণ যখনই কমে যাবে তাহলে সেটা হবে সংকোচন। সেটাই আমি এখানে দেখিয়েছি। সি এর থেকে এ তে যাচ্ছে, এ এর থেকে বি তে যাচ্ছে, তাহলে সেটা হবে চাহিদার সংকোচন। ঠিক একইভাবে দাম কমে গেল, চাহিদার পরিমাণ বেড়ে গেল। বি এর থেকে উপরে ছিল বি, বি এর থেকে এ তে আসবে, এ এর থেকে সি তে আসবে, তখন হবে চাহিদার প্রসারণ। একটু দেখো তোমরা বিষয়টা। এই যে দেখো, ধরো 15 টাকার সাপেক্ষে চাহিদার পরিমাণ 20 একক, বি বিন্দুতে আছে, চাহিদা দাম কমছে, কমার সাথে সাথে এ বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ 30 একক বাড়ছে, দাম আরো কমছে, সি বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ আরো বাড়ছে। তাহলে বি এর থেকে এ, এ এর থেকে সি, তার মানে কি? চাহিদার পরিমাণ বাড়ছে। চাহিদার পরিমাণ বাড়লে কি হয়? আমরা জানি সেটা কি? চাহিদার পরিমাণ বাড়লে প্রসারণ। বি এর থেকে এ, এ এর থেকে সি, তাহলে সেটা হলো চাহিদার প্রসারণ। এখন আসো এই যে ব্যাখ্যা যেটা দিয়েছি, যে চিত্রে লম্ব ও ভূমি অক্ষে যথাক্রমে দ্রব্যের চাহিদার পরিমাণ ও দাম নির্দেশিত। দাম যখন 5 টাকা তখন দ্রব্যের পরিমাণ 40 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। দাম যখন 10 টাকা 15 টাকা তখন দ্রব্যের চাহিদার পরিমাণ যথাক্রমে 30 একক 20 একক, যা বি ও এ বিন্দু দ্বারা নির্দেশিত। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধি পেয়ে 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 15 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 40 থেকে 30 এবং 30 থেকে 20 একক হলে এটাকে চাহিদার সংকোচন বলে। আবার অন্যভাবে বলা যায় যে দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 15 টাকা থেকে কমে 10 এবং 5 টাকা হলে তখন দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে হচ্ছে 30 একক এবং 40 একক। এক্ষেত্রে দাম কমার ফলে দ্রব্যের চাহিদা বাড়ছে, দ্রব্যের চাহিদা বাড়লে সেটাকে প্রসারণ বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার তো? এই কথাটাই আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি। এখন আসুন চাহিদার হ্রাস বৃদ্ধি কাকে বলে? চাহিদার হ্রাস বৃদ্ধি, চাহিদার হ্রাস বৃদ্ধিতে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে দামটা স্থির থেকে চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে শিফট করবে, আর চাহিদা রেখা ডানে স্থানান্তর হলে সেটাকে চাহিদার বৃদ্ধি বলা হয়। আর দাম স্থির থেকে যদি চাহিদা হ্রাস পায়, চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা বামে শিফট করবে, সেটাকে চাহিদার হ্রাস বলা হয়। এখানে দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থা ভোক্তার আয়, পছন্দ, রুচি ইত্যাদির পরিবর্তন হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? একটু খেয়াল করো, দেখো লক্ষণীয় যে চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যায় অন্যান্য অবস্থার পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন কি করা হয়েছে? বিবেচনা করা হয়েছে। একটু আগে যেটা দেখেছি, চাহিদার সংকোচন প্রসারণে দামের বৃদ্ধির ফলে বা দামের হ্রাসের ফলে চাহিদা কমে যাচ্ছে অথবা চাহিদা বেড়ে যাচ্ছে, সেটাকে চাহিদার সংকোচন প্রসারণ বলা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কিপ ইট ইন ইওর মাইন্ড যে দামটা স্থির থেকে শুধুমাত্র অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে যদি চাহিদা বেড়ে যায়, চাহিদা রেখা ডানে শিফট করবে, ডানে শিফট করলে চাহিদার সেটা বৃদ্ধি হবে। আর অন্যান্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদা যদি কমে যায়, চাহিদা কমলে চাহিদা রেখা বামে শিফট করবে। ঠিক আছে, এখন আমরা চিত্র দিয়ে সেটা একটু ব্যাখ্যাটা দেখবো। একটু খেয়াল করি আমরা। এখানে মূলত দুটো চিত্র দেখাচ্ছি, চিত্র ক এবং চিত্র খ। কতে আমরা যেটা দেখাচ্ছি, ভূমি অক্ষের চাহিদার পরিমাণ, লম্ব অক্ষের দাম নির্দেশিত। ডি প্রাইম হচ্ছে আমাদের মূল চাহিদা রেখা, যা এ বিন্দুতে চাহিদা রেখা এ বিন্দুতে ছেদ করেছে। দাম নির্ধারিত হচ্ছে ওপি নট এবং পরিমাণ নির্ধারিত হচ্ছে ও কিউ নট।
কোনো কারণে দাম স্থির থেকে যদি ভোক্তার আয় বেড়ে গেল অথবা জনসংখ্যা বেড়ে গেল, পছন্দ যে কোনো কারণেই হোক, ভোক্তার চাহিদা বেড়ে গেল। চাহিদা রেখা বাড়ার সাথে, সাথে কি হবে? চাহিদা রেখা আপনার আমাদের ডানে শিফট করবে। তাহলে ডানে শিফট করলে যা পি নট যে দামটা রয়েছে সেই দামটাকে কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে ছেদ করে। সেক্ষেত্রে দাম স্থির থাকা অবস্থায় সেক্ষেত্রে এই যে দামটা স্থির থাকা অবস্থায় এই বি বিন্দুর সাপেক্ষে চাহিদা কতটুকু বেড়ে গেল? আগে ছিল ও কিউ নট বর্তমানে হলো ও কিউ 1 তাহলে কতটুকু বেড়ে গেল কিউ নট কিউ 1 এটা এটাকে কি বলা হয় চাহিদার বৃদ্ধি এটাকে কি বলা হয় চাহিদার বৃদ্ধি ঠিক আছে ঠিক একই ভাবে পাশের যে চিত্রটা ক চিত্র দেখাচ্ছে ক চিত্রে দেখো ডি প্রাইম হচ্ছে তোমাদের প্রাথমিক চাহিদা রেখা এটা এই বিন্দুতে দাম স্থির থাকা অবস্থায় এই বিন্দুতে ছেদ করে তোমার কি হয়েছে এ বিন্দুতে ছেদ করেছে ছেদ করে দাম নির্ধারিত হচ্ছে ও পি নট পরিমাণ নির্ধারিত হচ্ছে ও কিউ নট এখন কোনো কারণে সেটা হচ্ছে ভোক্তার আয় কমে গেল পছন্দ রুচি ইত্যাদি কমে গেল বা যে কোনো কারণে হোক চাহিদার পরিমাণ কমছে আমরা জানি চাহিদার পরিমাণ যদি কমে যায় চাহিদা রেখা কোন সাইডে শিফট করে বামে শিফট করে তাহলে চাহিদা রেখা ঠিক এখানে দেখো বামে শিফট করলে এই যে বামে শিফট করছে প্রাথমিক চাহিদা ছিল এটা পরে চাহিদা রেখা বামে শিফট করে ডি1 হচ্ছে যা বি বিন্দুতে ছেদ করছে তাহলে সেই ক্ষেত্রে তোমার চাহিদার যে পরিমাণ আগে ছিল ও কিউ নট বর্তমানে হলো ও কিউ 1 তার মানে কি কমে গেল ঠিক আছে এটাকে বলা হয় চাহিদার হ্রাস এটাকে বলা হয় চাহিদার হ্রাস সো ক চিত্রে আমি দেখিয়েছি চাহিদার বৃদ্ধি এবং খ চিত্রে দেখিয়েছি চাহিদার হ্রাস এই যে ব্যাখ্যাগুলো আমি বললাম এই ব্যাখ্যাগুলোর কথা এখানে লেখা আছে চিত্র ক ও খ তে ভূমি ও লম্ব অক্ষে যথাক্রমে চাহিদার পরিমাণ ও দাম নির্দেশিত এক্ষেত্রে প্রাথমিক চাহিদা রেখা হলো জি প্রাইম যে দাম নির্ধারিত হয় পি নট পরিমাণ নির্ধারিত হয় কিউ নট বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থা ভোক্তার আয় পছন্দ রুচি ইত্যাদির পরিবর্তনের কারণে চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখা ডানে স্থানান্তর হলে জি1 প্রাইম হয় এক্ষেত্রে দাম স্থির থাকা অবস্থায় পরিমাণ নির্ধারিত হয় কিউ1 অর্থাৎ পরিমাণ বেড়ে যায় একে চাহিদার বৃদ্ধি বলা হয় যে কথাটা আমি বললাম আরেকটা হচ্ছে যে চিত্র খতে জি প্রাইম হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা দাম নির্ধারিত হয় পি নট পরিমাণ নির্ধারিত হয় কিউ নট এখন বিবেচক দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে যদি চাহিদার পরিমাণ কমে যায় তাহলে চাহিদা রেখা কোথায় শিফট করবে বামে স্থানান্তরিত হবে এক্ষেত্রে বামে দাম স্থির থাকা অবস্থায় পরিমাণ নির্ধারিত হয় কিউ1 অথবা পরিমাণ কমে গেছে একে চাহিদার হ্রাস বলা হয় যে কথাটা আমি একটু আগে ব্যাখ্যা দিলাম এখানেই প্রথমে ছিল ডি চাহিদা বেড়ে গেল ডানে শিফট করলো পরিমাণ বেড়ে গেল আর এখানে কি হলো ডি প্রাথমিক চাহিদা রেখা ভোক্তার আয় যদি কমে যায় পছন্দ রুচি ইত্যাদি কমে গেলে সেটা বামে শিফট করলো চাহিদা রেখা বামে শিফট করার ফলে বিভিন্ন সাপেক্ষে চাহিদার পরিমাণ আগে ছিল ওকিউ নট পরে হলো ওকিউ নট তার মানে এটা কমে গেল এখন আমরা যেখানে আসবো সেটা হচ্ছে গাণিতিক অর্থনীতির কিছু মৌলিক ধারণা ঠিক আছে এক হচ্ছে চলক কাকে বলে ভেরিয়েবল is a perception or thing that will vary যে সকল রাশির মান পরিবর্তনশীল তাদেরকে চলরাশি বা চলক বলা হয় তার মানে কি সময়ের পরিবর্তনে যে সকল রাশির মান পরিবর্তিত হয় তাদেরকে চলক বলা হয় a variable is something whose magnitude can change আলফা সি চিয়াং বা এসি চিয়াং বলেছেন একটা ভেরিয়েবল হচ্ছে এমন কিছু যার ম্যাগনিটিউড ক্যান চেঞ্জ ম্যাগনিটিউড বলতে কি বোঝাচ্ছে মানটা পরিবর্তনশীল বোঝাচ্ছে তো x = 5 কোন একটা সমীকরণ হতে পারে y = 3 হতে পারে আবার x = 4 হতে পারে y = 7 হতে পারে সো অর্থনীতিতে দ্রব্যের দাম চাহিদা যোগান ইত্যাদি চলক হিসেবে আমাদের কাজ করে চলকের বৈশিষ্ট্য রয়েছে চলকের মান পরিবর্তনশীল চলক গতিশীল চলক যে কোনো মান গ্রহণ করতে পারে যে কোনো মান ত্যাগ করতে পারে ইংরেজি সাধারণত x y z অথবা গ্রিক বর্ণ ইংরেজি সাধারণত x y z অথবা গ্রিক বর্ণ পাই রো মিউ দ্বারা চলক প্রকাশ করা যেতে পারে ঠিক আছে চলক প্রকাশ করা যেতে পারে চলক দুই ধরনের হয় একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক এছাড়াও রয়েছে
কমপক্ষে দুটি চলকের নির্ভরশীলতার সম্পর্ক থেকে অপেক্ষক তৈরি করা হয়। এই হলো চলকের আমরা বৈশিষ্ট্য। এখন আমরা চলে আসি চলক প্রকারভেদ। চলককে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বাধীন চলক, আরেকটা হচ্ছে অধীন চলক। তাহলে এখন স্বাধীন চলক কাকে বলা হয়? খেয়াল করি, যে চলক নিজের ইচ্ছেমতো মান পরিবর্তন করতে পারে অর্থাৎ নিজের ইচ্ছামতো মান নেওয়া যায়। মানে যে চলকের মানটা কি স্বাধীনভাবে নেওয়া যায় তাকে স্বাধীন চলক বলা হয়। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, যেমন y সমান 10 প্লাস 4x। হ্যাঁ, এটা একটা সমীকরণ। এই সমীকরণ 10 প্লাস 4x। কারণ x এর মান যদি 1, 2, 3, 4 হয়, 1 হলে কি হয় দেখো 10 আর 4 14। তাহলে y এর মান 14 হলো। x এর মান যদি 2 হয়, 10 4 দুগুণে 18। তার মানে কি x এর মান আমরা এখানে ইচ্ছা মতো নিতে পারছি। সো x টা হচ্ছে স্বাধীন চলক। আর x এর মানের উপরে কে নির্ভরশীল? y নির্ভরশীল। তো 1 নিলে হচ্ছে 14, 2 নিলে হচ্ছে y এর মান হচ্ছে 18। সো স্বাধীন চলকের মান ইচ্ছা মতো নেওয়া যায়, আর অধীন চলকের মান কি স্বাধীন চলকের উপরে নির্ভরশীল। তো অর্থনীতিতে দাম, ভোক্তার আয় ইত্যাদি স্বাধীন চলক হিসেবে আমাদেরকে কি করে? কাজ করে। এখন আসি স্বাধীন চলকের বৈশিষ্ট্য। স্বাধীন চলকের বৈশিষ্ট্য কি? স্বাধীন চলক তার মানের জন্য অন্য চলকের উপর নির্ভর করে না। ২ নম্বর হচ্ছে স্বাধীন চলক যেকোনো মান গ্রহণ করতে পারে বা ত্যাগ করতে পারে। স্বাধীন চলক সাধারণত অপেক্ষকের সমতা চিহ্নের ডান দিকে অবস্থান করে। একটি অপেক্ষকের এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে। ৫ নাম্বার হচ্ছে লেখচিত্রে সাধারণত ভূমি অক্ষে স্বাধীন চলক পরিমাপ করা যায়। খুব ইম্পোর্টেন্ট কথা, যে কোথায় চলক পরিমাপ করা যায়? ভূমি অক্ষে স্বাধীন চলক পরিমাপ করা যায়। আর অধীন চলক কি বলেছে? অধীন চলক মানেটা কি? যে চলকের মান ইচ্ছামতো গ্রহণ করতে পারে না, স্বাধীন চলকের মানের উপর নির্ভর করতে হয়, তাকে অধীন চলক বলা হয়। একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছি, এখানে একটা দেখি। কিউ, কিউ মানে কি? চাহিদা। কিউটি মানে চাহিদার পরিমাণ নির্ধারণ করে দামের উপরে। 20 - 5p। এই অপেক্ষকে কিউ হচ্ছে একটি স্বাধীন অধীন চলক। কেন অধীন চলক? খেয়াল করি। পি হচ্ছে এখানে স্বাধীন। পি এর মানটা ইচ্ছামত ধরা যায়। পি যদি 1 হয়, ৫ × ৮ = ৫। ২০ থেকে ৫ বিয়োগ দিলে ১৫। মানে পি যদি 1 হয়, কিউর মান হলো ১৫। আবার পি যদি 2 হয়, ৫ × ২ = ১০। ২০ থেকে ১০ বাদ দিলে ১০। তাহলে পি 1 হলে কিউর মান হচ্ছে ১৫, পি 2 হলে কিউর মান হচ্ছে ১০। তার মানে কিউর মানটা বিভিন্ন হচ্ছে। পি এর বিভিন্ন মানের জন্য কিউ মানটা বিভিন্ন হচ্ছে। তার মানে কি পি এর উপরে কিউ মানটা নির্ভর করে। এই যে পি এর উপরে কিউ মানটা যে নির্ভর করছে সেটাকে অধীন চলক বলা হয়। অর্থনীতিতে দ্রব্যের চাহিদা, যোগান ইত্যাদি অধীন চলক হিসেবে কি করে? কাজ করে। এছাড়াও রয়েছে অধীন চলকের যে বৈশিষ্ট্য, অধীন চলক তার মানের জন্য অন্য চলকের উপর নির্ভর করতে হয়। অধীন চলক তার মানের জন্য অন্য চলকের উপরে সে কি করে? নির্ভর করে। অধীন চলকে নিজের ইচ্ছামতো যেকোনো মান গ্রহণ বা ত্যাগ করতে পারে না। ঠিক আছে? অধীন চলক সমতা চিহ্নের বাম দিকে অবস্থান করে। স্বাধীন চলক সমতা চিহ্নের ডানে অবস্থান করছে। অধীন চলক নিজের ইচ্ছামতো মান গ্রহণ বা ত্যাগ করতে পারে না। স্বাধীন চলক নিজের ইচ্ছামতো মান গ্রহণ বা ত্যাগ করতে পারে। অধীন চলক তার মানের জন্য অন্য চলকের উপর নির্ভর করতে হয়। বাট স্বাধীন চলককে অন্য চলকের উপর নির্ভর করতে হয় না। তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, স্বাধীন ও অধীন চলকের মানের চলকের মধ্যে পার্থক্যটা বাসায় করে ফেলবে। ৪ নাম্বার কি বলছে? একটি অপেক্ষকের একটি মাত্র অধীন চলক থাকতে পারে। এই অধীন চলকের নাম অনুসারে অপেক্ষকের নামকরণ করা হয়। বাট একটি অপেক্ষকের স্বাধীন চলক অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে? আর স্বাধীন চলক সাধারণত লেখচিত্রে এক্স অক্ষে পরিমাপ করা হয়, আর অধীন চলককে সাধারণত লেখচিত্রে কোন অক্ষে পরিমাপ করা হয়? ওয়াই অক্ষে পরিমাপ করা হয়। এখন আসো, ধ্রুবক কাকে বলে? হোয়াট ইজ কনস্ট্যান্ট? ধ্রুবক কি জিনিস? আর ধ্রুবক কাকে বলে? ধ্রুবক মানে কি? যে রাশির মান সব সময় কি থাকবে? স্থির থাকবে। যে রাশির মান কখনোই পরিবর্তিত হবে না তাকে ধ্রুবক বলা হয়। যে রাশির মান কখনোই পরিবর্তন হবে না, সর্বদাই স্থির থাকবে তাকে ধ্রুবক বলা হয়। সকল বাস্তব সংখ্যা ১, ২, ৩ ইত্যাদি ধ্রুবক। তারপরে পায়ের মান পাই সমান 22/7, এটাও ধ্রুবক। সোজা কথা, ধ্রুবক যেটা যে রাশির মান কখনোই পরিবর্তন হবে না
সেটাকে বলা হয় ধ্রুবক, যা সর্বদাই স্থির থাকবে, যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকবে, সেটাকে বলা হয় ধ্রুবক। ধ্রুবকের বৈশিষ্ট্য হচ্ছে ধ্রুবক সর্বদা কি থাকবে? স্থির থাকবে। ধ্রুবক গতিশীল নয় বা চলমান নয়। ৩ নাম্বার হচ্ছে যেকোনো সময় অন্য মান গ্রহণ বা ত্যাগ করতে পারে না। সকল প্রাকৃতিক বাস্তব সংখ্যা যেমন ১, ২, ৩ ইংরেজি এ, বি, সি, গ্রিক গ্রন্থে আলফা, বিটা, গামা ইত্যাদি ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়। সো তোমাদের আরেকটা কাজ থাকবে চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্যটা কি তোমরা বাসায় পড়ে ফেলবে। এরপরে আসো সহগ কাকে বলে? সহগ মানে কি? কারো সাথে থাকা। তো সহগ হচ্ছে এক প্রকার ধ্রুবক। যখন কোনো ধ্রুবক রাশি চলকের সাথে গুণন আকারে বসে তখন সেই ধ্রুবকটিকে সহগ বলে। একটু আগে আমরা যে উদাহরণটা দেখেছি দেখো, যেমন 5x, x এর সাথে কি আছে 5, এখানে 5 ধ্রুবকটি x চলকের সাথে গুণন আকারে বসেছে, তাই x এখানে একটি সহগ। এছাড়াও দেখো, আমি যদি অর্থনীতি একটা সমীকরণ বা যেকোনো একটা সমীকরণ নিয়ে আলোচনা করি তখন এখানে চলক, ধ্রুবক ও সহগ সম্পর্কে দেখতে পারি। দেখো y সমান 20 - 6x, এটা হচ্ছে একটা সমীকরণ যেখানে স্বাধীন চলক হচ্ছে x। কেন x স্বাধীন চলক? এই x এর মানের উপর y এর x এর মান ইচ্ছামত নেওয়া যায়, সেজন্য এটা স্বাধীন চলক। আর x এর মানের উপর y এর মান নির্ভরশীল, সেজন্য y হচ্ছে অধীন চলক। তো কিভাবে নির্ভরশীল দেখো, x এর মান যদি 1 বসাই y হয়ে যাচ্ছে 14, 20 থেকে 6 বাদ দিলে 14। x এর মান যদি 2 বসাই 6 দুগুণে 12, y এর মান হচ্ছে 8। তার মানে কি x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। এই x এর সাথে যে 6 টা রয়েছে সেই 6 টা হচ্ছে আমাদের সহগ, আর 20 হচ্ছে ইন্টারসেপ্ট টার্ম। ইন্টারসেপ্ট টার্মটাকে বলা হচ্ছে কি? ছেদক বলা হয়। ইন্টারসেপ্ট টার্মটাকে কি বলা হচ্ছে? ছেদক বলা হচ্ছে। সো 20 হচ্ছে x এর সাথে যেটাকে থাকে সেটাকে বলা হচ্ছে সহগ, আর 20 হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট টার্ম। ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাই পরের লেকচারে। পরের টপিকসে চলে যাই। পরের টপিকসে চলে যাই দেখি। আচ্ছা, প্যারামিটার। প্যারামিটার কাকে বলে? যে ধ্রুবকের মান কোন একটি নির্দিষ্ট পদ্ধতিতে বিবেচনা করলে স্থির থাকে, কিন্তু অন্য কোন পদ্ধতিতে যদি আমরা সেটা বিবেচনা করি তখন সেটা মানটা পরিবর্তিত হতে পারে, তাকে বলা হয় প্যারামিটার। যেমন কোন সমীকরণে a যদি 3 হয়, অন্য সমীকরণে a হচ্ছে 7 হতে পারে। অর্থনীতিতে b = MPC, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। এটা কি জিনিস? আগে তোমাদেরকে এটা একটু বুঝতে হবে, না বুঝলে বিষয়টা বুঝতে পারবে। B = MPC। MPC মানে কি? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। এটার মানেটা কি? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। এক একক অতিরিক্ত আয়ের ফলে ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। এই যে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এখন এক একক অতিরিক্ত আয়ের ফলে ভোগের যে পরিবর্তন হয়, আর ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক যে বিধি রয়েছে সেখানে কেইন্স বলেছে যে মানুষ মানুষের আয় যদি বাড়ে, আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না। আয় ১০০ টাকা বেড়ে গেলে মানুষ ১০০ টাকায় ভোগ করবে না, মানুষ কি করবে? কিছু ভোগ করবে, বাকিটা সঞ্চয় করবে। এই সেজন্য প্রান্তিক ভোগ প্রবণতা বি এর মান ৩ থেকে বেশি, ০ থেকে বেশি, ১ এর থেকে কম। এখন কোন দেশের এই প্রান্তিক ভোগ প্রবণতার যে মাত্রা রয়েছে সেটা কি হতে পারে? 0.5 হলে অন্য দেশের জন্য সেটা কি হতে পারে? 0.9 হতে পারে। এখন আসো আমরা একটু লেখচিত্র সম্পর্কে একটু ধারণা নিব, বা লেখচিত্র সম্পর্কে আমাদের ধারণাগুলো স্পষ্ট থাকতে হবে। লেখচিত্র কাকে বলে একটু খেয়াল করো। কোনো অপেক্ষকের স্বাধীন ও অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক
এই নির্ভরশীলতার সম্পর্ক সূচক বিন্দুগুলো যদি আমরা একটা ছক কাগজে উপস্থাপন করে মুক্ত হস্তে অঙ্কন করি বা যোগ করি, তাহলে সেটাকে লেখচিত্র বলে। A graph is a picture or diagram showing the mathematical relationship between the quantities represented by it. লেখচিত্র কি আছে? অক্ষ আছে, মূলবিন্দু আছে, কোঅর্ডিনেট আছে, স্থানাঙ্ক আছে, ভুজকুটি আছে, বিন্দু স্থাপন আছে। ঠিক আছে? দেখো লেখচিত্র অঙ্কন এই হলো লেখচিত্র 19 এ তোমরা দেখেছিল, তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে x ও x প্রাইম, y ও y প্রাইম। এখন এই যে লেখচিত্র ভূমি অক্ষ কাকে বলা হয়? এই x ও x প্রাইম কে বলা হচ্ছে ভূমি অক্ষ। আর লম্ব অক্ষ y ও y প্রাইম কে বলা হচ্ছে লম্ব অক্ষ। তো সবকাজে আনুভূমিক বরাবর অঙ্কিত রেখাকে বলা হয় ভূমি অক্ষ। আর ছক কাগজে উলম্ব অক্ষ বরাবর অঙ্কিত রেখাকে বলা হয় লম্ব অক্ষ। লম্ব অক্ষকে y প্রাইম দ্বারা নির্দেশ করা হয় আর ভূমি অক্ষকে x প্রাইম দ্বারা নির্দেশ করা হয়। ভূমি অক্ষে থাকে সাধারণত স্বাধীন চলক, y প্রাইম অক্ষে থাকে অধীন চলক। আর এই যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের যে ছেদে বিন্দু যে থাকে, এটাকে বলা হয় মূল বিন্দু বা 0, 0। এই যে এটাকে বলা হয় মূল বিন্দু বা 0, 0। এখন দেখো কোয়াড্রেট বা চতুর্থাংশ কাকে বলা হয়? কোয়াড্রেট বা চতুর্থাংশ কাকে বলে একটু দেখো। ছক কাগজে এটাকে ফার্স্ট কোয়াড্রেট বলা হয়। এখানে x এবং y উভয় পজিটিভ। এটা হলো দ্বিতীয় চতুর্থাংশ। এখানে x এই সাইডে গেলে বাম সাইডে গেলে নেগেটিভ, y হচ্ছে পজিটিভ। এটা তৃতীয় চতুর্থাংশ। এখানে x ও নেগেটিভ, y ও নেগেটিভ। আর এটা চতুর্থ চতুর্থাংশ। এখানে x পজিটিভ, y নেগেটিভ। এগুলো তোমরা পড়েছো, 19 এ পড়েছো। তারপরে একটু জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য সেটাকে আমি বলছি। আর এই যে y x টাকে বলা হয় ভুজ, y টাকে বলা হয় কোটি। ভুজ, কোটি। ভুজ হচ্ছে অ্যাবসিসা, কোটি হচ্ছে অর্ডিনেট। আর স্থানাঙ্ককে বলা হচ্ছে কোঅর্ডিনেট। x এর যে মান সেটাকে বলা হয় ভুজ, আর y এর যে মান সেটাকে বলা হয় কোটি। ভুজ হচ্ছে অ্যাবসিসা আর কোটি হচ্ছে অর্ডিনেট। যেমন a বিন্দুর ভুজ 2, কোটি 5 যদি নির্ণয় করতে পারেন, x অক্ষ বরাবর আমরা a বিন্দুর ভুজ 2, x এর মান কত 2, y এর মান 5, এই বরাবর 5 যাব, এইভাবে 1 2 3 4 5। সো 2 এর থেকে 5 দিলে a 2 5। ঠিক আছে? এই ভুজ এই বিন্দুর ভুজ -2 হলো এই যে -2 কোটি 3, এই যে উপরে গেল কোটি 3। এই যে পয়েন্টটা, এগুলো একটু আস্তে আস্তে দেখে নেবে তোমরা। এগুলো নিয়ে আমি অত বেশি ডিসকাশন করতে চাচ্ছি না। এখন আছে রেখার ঢাল। রেখার ঢাল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কোন একটা কিছু খেয়াল করো, কোন একটি রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। ঠিক আছে? তাছাড়া অর্থনীতিতে যেটা বলা হয়, কোন অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার ভাগফল বা অনুপাতকে বলা হয় ঢাল। আমরা দেখব মানে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ঢাল। স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ঢাল। একটু খেয়াল করে, ঢাল is equals অধীন চলকের পরিবর্তন ডেল্টা y ডিভাইড বাই স্বাধীন চলকের পরিবর্তন। সুতরাং ঢাল সমান ডেল্টা y বাই ডেল্টা x dy বাই dx আর tan থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে? এখন দেখি একটা সূচি দেয়া আছে y সমান 5 প্লাস 5x। এখন এখানে x যদি 1 বসাই তাহলে y এর মানটা হয়ে যাচ্ছে কত? আর 5 প্লাস 5 10 হয়ে যাচ্ছে। x যদি 2 বসাই y এর মান হচ্ছে 50। তাহলে এই ক্ষেত্রে ঢাল আমরা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে? ঢাল নির্ণয় করতে হচ্ছে চেঞ্জ ইন x, what will be the impact of y। x এর পরিবর্তনের ফলে y এর কি পরিবর্তন? পরিবর্তন নির্ণয় করতে গেলে সবসময় তোমাকে চিন্তা করতে হবে
যে আমি ঢাল নির্ণয় করব, তাহলে x এর পরিবর্তন হচ্ছে 2 - 1, y এর পরিবর্তন হচ্ছে 15 - 10। তো dy মানে কি? y এর পরিবর্তন। dx মানে কি? x এর পরিবর্তন। x পরে কত হলো 2, 2 এর থেকে 1 বিয়োগ যাবে। দেখো 2 এর থেকে 1 বিয়োগ দিয়ে 1 আসলো। ঠিক y এর পূর্ণ ছিল 10 হলো। 15 থেকে 10 বাদ দিলে 5 আসে। সো 5/1 5 ধনাত্মক ঢাল। ঠিক আছে? ওকে। এরপরে যেটা আমরা একটু আসি, ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার যে ঢালটা আছে দেখো, একটু খেয়াল করো তোমরা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি এ বিন্দুর ঢাল নির্ণয় করব। এ বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে এ এর সাপেক্ষে অন্য একটা বিন্দু উপরেও নিতে পারো বা নিচেও নিতে পারো। তো উপরে নিতে গেলে এ বিন্দুর ঢাল নির্ণয় করতে গেলে অবশ্যই বি এর থেকে আমার এ এর y বাদ দিতে হবে, b এর থেকে a এর x বাদ দিতে হবে। যেমন a বিন্দুটা কত 1 10, a বিন্দু হচ্ছে 110 আর b বিন্দুতে হচ্ছে 215 215। তাহলে b ঢাল সমান dy বাই dx। তাহলে কিভাবে হবে? b বিন্দুর dy বাই dx, y এর কত? b এর y হচ্ছে 15, a এর y কত? 10। তাহলে আমি বলছি যদি a বিন্দুর ঢাল নির্ণয় করতে, b এর y থেকে a এর y বিয়োগ দিতে হবে। মানে b এর কোটির মান থেকে a এর কোটির মানটা বিয়োগ দিতে হবে। সো 15 - 10 দেখেছো? 15 - 10 ডিভাইড বাই b এর ভুজের মান কত? 2, a এর ভুজের মান কত? 1। সো 2 - 1 সমান 1। সো 5/1 ইজ ইকুয়ালস হলো 5। ঠিক একইভাবে ডান থেকে নিম্নগামী সরলরেখার ক্ষেত্রে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের ঢাল নির্ণয় করতে গেলে যেটা করতে হবে, F বিন্দুর ঢাল নির্ণয় করতে গেলে E এর ভুজকোটির থেকে F এর ভুজকোটি বিয়োগ দিতে হবে। দেখো দেখো E এর এই যে E বিন্দু, E এর ভুজ কত? 2, কোটি হলো 10 আর F এর 1, কোটি হলো 15। তাহলে B সমান dy বাই dx। dy মানে কি? x এর y এর পরিবর্তন। y এর পরিবর্তন এখানে y কত ছিল? 10, ই বিন্দুর y কত? 10, এফ বিন্দুর y কত? 15। সো 10 - 15 গেল। ই বিন্দুর x কত? 2, এফ বিন্দুর x কত? 1। সো 2 - 1। তাহলে 10 থেকে 15 2 - 1। সো 10 থেকে 15 মানে কি? -5 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস -5। সেক্ষেত্রে ঢালটা হলো ঋণাত্মক। সো ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল হলো ধনাত্মক আর ডান দিকে নিম্নগামী সরলরেখার ঢাল হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? তোমাদের যে সমস্ত কাজগুলো আমি দিয়ে দিব বা কাজগুলো তোমাদের বাসায় করবে, প্যারামিটার কাকে বলে, পরামিতি কাকে বলে, চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য করবে, চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখবে, স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য বাসায় করবে। তোমাদের দলীয় কাজ যেটা দেয়া থাকবে, একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণে তোমার স্বাধীন চলক অধীন চলকের মান নির্ণয় করবে, এখানে কোনো ধ্রুবক আছে কিনা, সহগ আছে কিনা এগুলো দেখাবে। আর e সমান সমান 5/8, f সমান সমান -3/2, g সমান সমান -1 -6, h সমান -7 এই বিন্দুগুলো লেখচিত্রে প্রকাশ করবে। ঠিক আছে? এখন এই হলো তোমাদের আজকের লেকচার। আজকের লেকচারে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু নক দাও, আমি মাইকটা ওপেন করে দিচ্ছি। তোমরা যে রিচুয়াল প্রেজেন্ট সবাই তোমাদের এখনো বলে দিচ্ছি, তোমাদের নাম, পূর্ণ নাম এবং রোল নাম্বারটা দিয়ে রাখো। আর কোনো সমস্যা থাকলে আমাকে নক দাও যে স্যার এটা বুঝিনি। ঠিক আছে? হ্যাঁ, কি কোশ্চেন করতে চাচ্ছ? আমি মাইক ওপেন করে দিচ্ছি। কি কোশ্চেন করতে চাচ্ছ করো। হ্যাঁ, যারা যারা কোশ্চেন করতে যাচ্ছ করো। রায়ান, আঞ্জুম। স্যার কয়টা স্লাইড আগে হ্যাঁ, কোন স্লাইডে আসবেন যেতে স্যার? হ্যাঁ, আমি যাচ্ছি। কোন হ্যালো স্লাইড? হ্যাঁ, কোন স্লাইড নিয়ে কথা বলতে যাচ্ছে বলো। ঢাল। রায়ান বলো। আঞ্জুম, কথা শুনতে পাচ্ছ তোমরা?